ছোট্ট সরু পাড়াটা পড়ে, সেই পাড়াটার মোড়ে আজ সকাল থেকেই বেশ ভিড়। কারণ অনুপমা দেবী আজ সকালেই এই পৃথিবীর সমস্ত পাঠ চুকিয়ে ফেলে বেরিয়ে পড়েছেন এক না জানা জগতের উদ্দেশ্যে। এদিকে আপনজন বলে আঁকড়ে ধরার মতো অনুপমা দেবীর একমাত্র সহায় ওর মেয়ে অন্বেষা মুখোপাধ্যায়। আসলে বেশ অনেককাল ধরেই অনুপমা দেবী এক কঠিন রোগের সঙ্গে লড়ছিলেন, আর আজ সেই দীর্ঘ রোগভোগের পালা চুকিয়ে ফেলে তিনি এই সংসারের যাবতীয় সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলেন। অনুপমা দেবীর মেয়ে অন্বেষার এখন সবেমাত্র 21, কলেজের ফাইনাল ইয়ারে উঠেছে ও। আজ সকালে অন্বেষা যখন বাড়ি এসে পৌঁছল, তখন অনুপমা দেবীর শান্ত নিথর শরীরটা সাদা ফুলে চাদরে ঢেকেছিল। মায়ের এইরকম শেষ পরিণতিতে অন্বেষা এক বড় সড়ো ধাক্কা খেয়ে একেবারে চুপ হয়ে ওই ঘরেরই এক কোনায় একলা বসেছিল। ওর মাথা আর কোনোভাবেই কাজ করছিল না সেই সময়। শুধু এক নাগাড়ে দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ওর। আশেপাশের প্রতিবেশীরা ওকে সান্ত্বনা দিচ্ছিল বটে, কিন্তু চিরদিনের জন্য মাকে হারিয়ে অন্বেষা আজ একেবারে পাথর হয়ে গিয়েছে। কারণ মাকে ছাড়া এই বিরাট পৃথিবীতে আর কোনো আপনজন নেই ওর। 2 বছর আগে দার্জিলিং এর এক কনভেন্ট কলেজে অন্বেষাকে পড়তে পাঠিয়েছিলেন অনুপমা দেবী। কেন যে তিনি একমাত্র মেয়েকে নিজের থেকে অত দূরে পড়তে পাঠিয়েছিলেন তা শুধু অনুপমা দেবী বোধহয় জানতেন। আর আজ এখানে এসে খানিকটা বোধহয় অন্বেষাও বুঝতে পারছে। দার্জিলিং এর যে কলেজটায় অন্বেষা পড়ে, সেই কলেজের হস্টেলে ওর এক বান্ধবী ওর সঙ্গে থাকে। খুব কম কথা বলে অন্বেষা। দিনের বেশিরভাগ সময়ই বইয়ের সঙ্গে কেটে যায় ওর। বন্ধুদের মধ্যে শুধু বৃষ্টি ওর বেশ কাছের। বৃষ্টি দার্জিলিং এরই মেয়ে, এখানে ও ওর পরিবারের সঙ্গে থাকে। কিন্তু বৃষ্টি অন্বেষার ভালো বন্ধু হলেও অন্বেষার ইন্ট্রোভার্ট চরিত্রের জন্য ওর খুব একটা কাছাকাছি এসে পৌঁছতে পারেনি এই 2 বছরেও। এদিকে অন্বেষার এই অন্তর্মুখী চরিত্রের পিছনে ওর নিজের কোনো চেষ্টাই ছিল না, কিন্তু ওকে এইভাবে গড়ে তুলেছে ওর পারিপার্শ্বিক পরিস্থিতি। আর এই পরিস্থিতির চাপে এই বয়সের থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল অন্বেষা। আজ সকালে চলে আসার সময়ও কিন্তু অন্বেষা বৃষ্টিকে কিছুই বলে আসেনি। আর যতক্ষণে ও বাড়ি এসে পৌঁছেছে ততক্ষণে অনুপমা দেবীর শেষ সৎকারের সমস্ত ব্যবস্থা প্রায় হয়ে গিয়েছিল। এখন যখন অনুপমা দেবীর পার্থিব শরীর নিয়ে প্রতিবেশীরা শ্মশানের দিকে এগোনোর জন্য প্রস্তুত হলো, তখন অন্বেষা আর নিজেকে সামলাতে পারল না, চিৎকার করে কেঁদে উঠল। পাড়া প্রতিবেশীরা ওকে সামলে নেওয়ার চেষ্টা করছিল বটে, কিন্তু আজ অন্বেষাকে আগলে রাখা বোধহয় কারোর পক্ষেই সম্ভব ছিল না। এরপর অন্বেষা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে এসে শ্মশান যেতে চাইল। মায়ের শেষ যাত্রায় ও আজ সারা দিন মায়ের সঙ্গেই থাকতে চাইল। অন্বেষার এই কথা শুনে অধীরে এক প্রতিবেশী ভদ্রলোক বললেন, মেয়েদের তো শ্মশানে যেতে নেই রে মা, তুই গিয়ে কি করবি বল? কিন্তু অন্বেষা নাছোড় বান্দা। আমি কিচ্ছু জানি না, আজ এটুকু সময় আমি মায়ের সঙ্গেই থাকবো, কান্না জড়ানো গলায় বলল অন্বেষা। এদিকে অন্বেষার যখন এমন অগোছালো অবস্থা, তখন ওরই আরেক প্রতিবেশী নির্ভীকভাবে ওর পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, ছেড়ে দিন না, আজকালকার দিনে কেউ এ সমস্ত কিছু মানে না। তাছাড়া মুখাগ্নির সময় নিজের এক আপনজনও তো থাকা চাই। ও চলুক না আমাদের সঙ্গে, ওকে যেতে দিন জেঠু। এরপর ধীরে ধীরে সবাই অনুপমা দেবীর শান্ত নিথর হয়ে যাওয়া শরীরটাকে কাঁধে তুলে নিয়ে শ্মশানের দিকে বেরোলো। ওদের সঙ্গে সঙ্গে অন্বেষাও এগোতে লাগলো ঠিকই, কিন্তু হেঁটে চলে বেড়ানোর মতো কোনো শক্তি আজ আর ওর শরীরে বা মনে ছিল না। মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত অন্বেষার জীবনে খুব বেশি ছিল না। আর এখন এই সময় ও এটাই ভাবছিল যে কেন ওর মা ওকে সারা জীবন নিজের থেকে এতটা দূরে দূরে রেখেছিল। এইসব ভাবতে ভাবতেই ওরা শ্মশানে এসে পৌঁছলো। অনুপমা দেবীর শেষ কাজ সম্পন্ন হলো, আর অন্বেষা একমাত্র মেয়ে হওয়ায় ওই অনুপমা দেবীর মুখাগ্নি করলো। তখন ওকে সামলানো কারোর পক্ষেই সম্ভব ছিল না। সকলের মনই এই সময় শ্মশানের চারপাশের পরিবেশের মতোই ভারী হয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর মাসখানেক পর অন্বেষা দার্জিলিং এ ওর কলেজের হস্টেলে ফিরল।
ফিরেই সেদিনের ক্লাসের জন্য প্রয়োজনীয় বই ব্যাগে গুছিয়ে নিয়ে ও কলেজ ক্যাম্পাসে চলে গেল। ক্যাম্পাসে পৌঁছেই ও প্রথমে প্রিন্সিপালের সঙ্গে দেখা করলো, কারণ প্রায় মাস খানেক ও কলেজে অ্যাবসেন্ট ছিল। ফলে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে প্রবলেম হতে পারে ভেবে ও প্রথমে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে ওর মায়ের মৃত্যুর খবর জানালো। শুনেই প্রিন্সিপাল ওর ছুটির দিনগুলো মঞ্জুর করে দিলেন। এরপর অন্বেষা প্রিন্সিপালকে ধন্যবাদ জানিয়ে ধীর পায়ে নিজের ক্লাসে এসে ঢুকল। ক্লাস শুরু হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। ক্লাসের কর্নারের দিকে একটি বেঞ্চে এসে উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে একলা বসে থাকলো ও। আর এমন করে তাকিয়ে থাকতে থাকতেই এক চেনা কণ্ঠের আওয়াজে ফিরে তাকালো অন্বেষা। হ্যালো ম্যাম, কোথায় ছিলেন এতদিন? না ফোন না মেসেজ। হ্যাঁ, খবর কি রে তোর? মাথায় কি চলছে বলতো? বৃষ্টি কথাগুলো দূর থেকে বলতে বলতেই অন্বেষার সামনে এসে দাঁড়ালো। অন্বেষা চুপ করে বৃষ্টির দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলে উঠতে পারলো না। বৃষ্টি অন্বেষার দিকে তাকিয়ে চুপ করে গেল। তারপর আস্তে আস্তে ওর পাশে এসে বসলো। শান্ত গলায় ও অন্বেষাকে জড়িয়ে ধরে বলল, সবকিছু ঠিকঠাক আছে তোরে? বৃষ্টির দিকে ফিরে ফুঁপিয়ে উঠল অন্বেষা। তারপর নিজেকে সামলে নিয়ে বরফ শান্ত গলায় বৃষ্টিকে বলল, মা আর নেই রে বৃষ্টি। বৃষ্টি চমকে উঠল মুহূর্তের জন্য। তারপরেই অন্বেষাকে বলল, কি বলছিস? এসব কবে, কখন, কিভাবে ঘটলো? তুই কিছু বলিসনি কেন আমায় অন্বেষা? কি বলবো বল, আমি তো নিজে এখনো বিশ্বাস করতে পারছি না বৃষ্টি, যে মা এরকম যন্ত্রণার মধ্যে দিয়ে এক একটা দিন কাটাচ্ছিল। আর জানিস, আমি যেন মায়ের এই যন্ত্রণা বুঝতে না পারি, তাই মা আমায় নিজের কাছ থেকে দূরে, অনেক দূরে এইখানে পড়তে পাঠিয়ে দিয়েছিল। আর আজও আমায় একলা ফেলে কত কত দূরে সারা জীবনের জন্য চলে গেল। কান্না জড়ানো গলায় বলল অন্বেষা। বৃষ্টি ওর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, তুই একা নোস অন্বেষা, আমি রয়েছি তো তোর পাশে। আর কখনো নিজেকে একা ভাববি না, এমন কথা আর বলিস না। বৃষ্টি যথাসম্ভব অন্বেষাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তারপর দুজন বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইল। এরপর এক সময় ক্লাস বেলের আওয়াজ পেয়ে দুজনেই ক্লাসের জন্য রেডি হয়ে বসলো। ক্লাস শেষ হলো, কলেজও শেষ হলো সেদিনের মতো। বৃষ্টি অন্বেষাকে সাবধানে হস্টেল ফিরতে বলে নিজেও বাড়ি ফিরে আসলো। কিন্তু বাড়ি ফিরেও বৃষ্টির অন্বেষার জন্য চিন্তা হতে লাগলো। পরের দিন সকালে অন্বেষার হস্টেলের ওয়ার্ডেন ওকে ওর রুম খালি করে দিতে বলল। আসলে এই এক মাসে অন্বেষার হস্টেল রুমের মাসের ভাড়াটা বাকি পড়ে গিয়েছিল। ফলে অন্বেষা কাল ফিরতেই ওয়ার্ডেন আজ ওকে ঘর খালি করে দিতে বলল। কিন্তু অন্বেষা ওয়ার্ডেনকে আরো কিছুদিন ওকে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করলো। কিন্তু কড়া ওয়ার্ডেন রাজি হলো না। খুব পরিষ্কারভাবে আজই ওকে হস্টেল ছেড়ে দিতে বলল। ওর হস্টেলের কোনো বন্ধুও ওকে এতটুকু সাহায্য করার জন্য এগিয়ে এলো না। নিরুপায় অন্বেষা ওর জিনিসপত্র গুছিয়ে হস্টেল ছেড়ে বেরিয়ে এলো। আসলে ওর কাছে এই মুহূর্তে বিশেষ কোনো টাকা পয়সা ছিল না। মায়ের শেষ কাজে ওর সঞ্চিত টাকার বেশিরভাগটাই খরচ হয়ে গিয়েছিল। তাছাড়া অপরিচিত এই শহরে কার কাছেই বা সাহায্য চাইবে বুঝে উঠতে পারছিল না ও। আর সাহায্য করার মতো মানুষ থাকলেও অন্বেষা তাদের কাছে সাহায্য চাইতে পারত কিনা সন্দেহ। ওর অভিমান বোধটা বড় তীক্ষ্ণ কিনা, আর এই কারণেই ও বৃষ্টিকে পর্যন্ত ভয়ঙ্কর এই সমস্যার কথা বলে উঠতে পারেনি। এইরকম অবস্থায় কলকাতায় ফিরে আসা ছাড়া অন্বেষার কাছে আর অন্য কোনো অপশনই খোলা ছিল না। এদিকে কলেজে এসে বৃষ্টি অন্বেষাকে দেখতে না পেয়ে ওদের এক কমন ফ্রেন্ড অস্মিতার কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলো যে হস্টেলের ওয়ার্ডেন অন্বেষাকে আজ হস্টেল থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে বৃষ্টি প্রথমে হতবাক হয়ে গেল। অস্মিতার কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে চাইল। এক মাসের রুমের ভাড়া বাকি ছিল অন্বেষার, তাই ওয়ার্ডেন ওকে আজ চলে যেতে বলেছে। কথাটা তাড়াতাড়ি শেষ করে অস্মিতা ওর কাজ করতে থাকলো। পুরোটা শুনে বৃষ্টি আবারও ভাবতে লাগলো, এত কিছু হয়ে গেল অথচ আমায় কিছুই জানালো না। বড্ড অদ্ভুত মেয়ে বটে। কে জানে এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ভাবতে ভাবতেই বৃষ্টি নিজের বই ব্যাগ গুছিয়ে নিয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে এলো।
কলেজ থেকে বৃষ্টি সোজা অন্বেষার হস্টেল চলে এলো। এখানে এসে অন্বেষার রুমমেটকে জিজ্ঞাসা করে জানতে পারলো যে অন্বেষা আজ কলকাতায় বাড়ি ফেরার কথা বলেছিল একবার। এই কথা শুনে বৃষ্টি ঝটপট বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ডের দিকে স্কুটি ঘুরিয়ে ছুটে চলল। কিন্তু এখানে এসে জানতে পারলো যে কলকাতায় ফেরার বাস কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। এই কথাটা শুনে বৃষ্টি বেশ কিছুক্ষণ চুপচাপ বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে রইল। তারপর ফিরে আসার জন্য হাঁটতে শুরু করতেই আচমকা বাস স্ট্যান্ডের এক কর্নারের বেঞ্চে অন্বেষাকে বসে থাকতে দেখতে পেল। এক ছুটে ওর কাছে গিয়ে বৃষ্টি প্রচন্ড রেগে বলে উঠল, কি মনে করিস নিজেকে? আর এভাবে হেরে মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার মানে কি অন্বেষা? জবাবে ধীর গলায় অন্বেষা বলল, মুখ লুকিয়ে পালিয়ে আসবো কেন? আমি তো জানিয়েই এসেছিলাম অস্মিতাকে। আর তোর মনে হলো আমি তোকে যেতে দেবো? অন্বেষার কথা শেষ হতে না দিয়েই বৃষ্টি রেগে গিয়ে বলল। অন্বেষা আবার বৃষ্টিকে শান্ত করে বলল, আমি এখানে থেকে কি করব বল? ওয়ার্ডেন তো আমাকে হস্টেল থেকে চলে যেতে বলেছে। আবার অন্বেষার কথা পুরো শেষ করতে না দিয়েই বৃষ্টি বলল, তুই এসব আমাকে কেন আগে জানালি না? তোদের ওই ওয়ার্ডেনকে তো আমি দেখে নেব। বৃষ্টির গলার স্বর প্রচন্ড উত্তেজিত ছিল এই মুহূর্তে, তাই ও কথা বলার সময় অন্বেষাকে ঠিকভাবে খেয়াল করেনি। এবার কথা শেষ হতেই অন্বেষার দিকে তাকিয়ে দেখলো অন্বেষা পুরো চুপ হয়ে গেছে। বৃষ্টি এরপর নিজে শান্ত হয়ে বসে অন্বেষার দিকে তাকিয়ে বলল, তুই শুধু সবাইকে বলে বেড়ানোর জন্য আমার বন্ধু নোস অন্বেষা। আমি তোকে সত্যি খুব ভালোবাসি। আর কলেজের এত বন্ধু থাকতেও আমি কেন তোকে এতটা ভালোবাসি জানিস? কারণ তোর লড়াই করার মানসিকতা রয়েছে। আর এখন দেখ নিজেকে একবার, কেন এমন করছিস অন্বেষা? কত ম্যাচিওর, কত স্ট্রং ছিলিস বলতো তুই। তোকে অনেক বড় হতে হবে অন্বেষা, অনেক পড়তে হবে, একজন বড় আইপিএস হতে হবে তোকে। এমনটাই না স্বপ্ন ছিল তোকে নিয়ে তোর মায়ের? তুই তোর মায়ের সব যেতে পারিস না অন্বেষা। আমি কিছুই ভুলিনি, শান্তভাবে বৃষ্টিকে বুঝিয়ে বলল অন্বেষা। কিন্তু এইসব স্বপ্ন পূরণের জন্য টাকার দরকার বৃষ্টি। আর এই মুহূর্তে আমার কাছে প্রয়োজন মতো টাকা নেই রে, তাই বাড়ি ফিরে যেতে চাইছি। ওখানে এই মুহূর্তে অন্তত আমার মাথা গুঁজবার একটা জায়গা তো রয়েছে। বলতে বলতে আনমনা হয়ে যায় অন্বেষা। বৃষ্টি ধৈর্য ধরে ওর সব কথা শুনল, আর তারপরেই হঠাৎ করে আবার রেগে উঠে বলল, তোর এই আদর্শ মার্কা কথা শেষ হলে এবার উঠি দুজনে? অন্বেষা জিজ্ঞেস করল, কোথায়? বৃষ্টি কোনো উত্তর না দিয়ে এক হাতে অন্বেষার ব্যাগ আর অন্য হাতে অন্বেষাকে নিয়ে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এলো। তারপর পার্কিং লট থেকে নিজের স্কুটি বের করে অন্বেষাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। বৃষ্টির স্কুটির পিছনে বসে অন্বেষার মনে তখন হাজারো প্রশ্ন পাহাড়ের কুয়াশার মতোই ঘুরপাক খাচ্ছে। ভাবতে লাগলো, ও যখনই দার্জিলিং থেকে দূরে যেতে যায় তখনই এই শহর ওকে নিজের কাছে আটকে রাখে। কিন্তু কেন? উত্তরটা অন্বেষার একেবারে জানা নেই। ঠিক যেমন করে ও এখনো জানে না যে বৃষ্টি ওকে নিয়ে ঠিক কোথায় যেতে চাইছে। শুধু দেখতে পাচ্ছে যে এক এঁকে বেঁকে চলা খাড়া রাস্তা ধরে বৃষ্টির স্কুটি ছুটে চলেছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে বৃষ্টি ইউটার্ন নিতেই এবার অন্বেষা ওর থেকে গন্তব্যের ঠিকানা জানতে চাইল। বৃষ্টি সংক্ষেপে উত্তর দিল, তোর হস্টেলে। অন্বেষা অবাক হয়ে বলল, হস্টেলে? কিন্তু কেন? বৃষ্টি চটপট উত্তর করল, আগে চল তো, তারপর বলবো। স্কুটি অন্বেষার হস্টেলের সামনে এসে থামল। বৃষ্টি ওর স্কুটি হস্টেলের একপাশে স্ট্যান্ড করিয়ে অন্বেষাকে নিয়ে হস্টেলের ভিতরে চলে আসলো। ভেতরে ঢুকতেই ওদের মুখোমুখি হস্টেলের সেই ওয়ার্ডেন। বৃষ্টি ওয়ার্ডেনকে দেখা মাত্রই নিজের ব্যাগ থেকে টাকা বের করে ওয়ার্ডেনের হাতে দিয়ে বলল, এইভাবে কোনো একলা মেয়েকে শুধুমাত্র টাকার জন্য বেরিয়ে যেতে বলবেন না কখনো। ওয়ার্ডেন বৃষ্টির কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর বলল, সময় মতো হস্টেলের ফিসটা দিয়ে দিলে কেন বের করে দেব? আর তাছাড়া এইসব মেয়েরা বাড়ি থেকে আসা টাকা দিয়ে আনন্দ ফুর্তি করবে, শুধু হস্টেলের ফিসটা দেওয়ার সময় এদের যত সব বাহানা। ওয়ার্ডেনের কথা শুনে বৃষ্টি বিচ্ছিরি রকম রেগে গিয়ে চিৎকার করে বলল, এসব কি কথা? মুখটা সামনে কথা বলুন, নাহলে কিন্তু ফল ভালো হবে না। বৃষ্টি ওয়ার্ডেনের দিকে তেড়ে ফুঁড়ে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল। অন্বেষা তখন বৃষ্টিকে সামনে নিয়ে বলল, কি করছিস কি? ছেড়ে দে ওনাকে।
বৃষ্টি না থেমে উল্টে অন্বেষাকে ইঙ্গিত করে বলল, উনি না জেনে বুঝে কেন এসব কথা বলে যাচ্ছেন? এই হস্টেলের বাকি মেয়েরা কি করে জেনে আমার কিছু দরকার নেই, কিন্তু তুই তো এরকম নোস অন্বেষা। অন্বেষা বৃষ্টিকে ঠান্ডা করতে না পেরে ওকে প্রায় এক প্রকার টেনে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। তারপর একটু বাদে একা ওয়ার্ডেনের কাছে ফিরে এসে বলল, বৃষ্টির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাম। তবে একটা কথা, সব মেয়ে কিন্তু এই হস্টেলে শুধুমাত্র আমোদ আহ্লাদ করার জন্যই আসে না। ওয়ার্ডেনের সাথে কথা বলে অন্বেষা বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখে বৃষ্টির মাথা আগুনের মতো গরম হয়ে আছে। অন্বেষা বৃষ্টির কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি ওকে দেখে কোনো কথা বলতে না দিয়ে বেশ কঠিন গলায় বলল, অন্বেষা, কথাগুলো শুনে তো রাগ হলো না? কেন এইভাবে এসব অন্যায় চুপ করে মেনে নিচ্ছিস বলতো? অন্বেষা শান্ত গলায় বলল, বৃষ্টি, একদিক দিয়ে দেখতে গেলে ওয়ার্ডেন কিন্তু সত্যি কোনো ভুল কথা বলেননি রে। এই মাসে হস্টেলের ফিসটা তো আমার দিয়ে ওঠা হয়নি। সময় মতো ফিসটা দিয়ে দিলে উনি নিশ্চয়ই এরকম করতেন না পাগলি। ওরে আমার দেবী রে, এবার চুপ কর। এখনো যদি এইভাবে চলিস না, তোর কপালে সত্যি সত্যি অনেক দুঃখ আছে বলে দিলাম। এক প্রকার বিরক্ত হয়ে অন্বেষার দিকে হাত জোর করে কথাগুলো ওকে বলল বৃষ্টি। এরকম কিছু না রে, আমিও তো গত 3 বছর ধরে এখানেই আছি বল। তবে কি বলতো, আমি আমার কারণে কোনোভাবেই মায়ের অসম্মান হতে দিতে পারবো না। আর এখন তো মায়ের সম্মান রাখার পুরো দায়ভারটাই আমার একার উপরে। বরাবরের মতো শান্ত গলাতেই উত্তর দিল অন্বেষা। কিন্তু বৃষ্টি ওর কথাগুলোকে এবারেও বিশেষ পাত্তা না দিয়ে ওই রকম উত্তেজিত হয়েই বলল, এভাবে? হ্যাঁ, এইভাবে তুই রাখবি মায়ের সম্মান। যে যা বলে যাবে শুধু মুখ বুঝে শুনে নিবি, আর বিনা দোষে ক্ষমা চাইতে থাকলে তোর মায়ের সম্মান 100 গুণ বাড়বে, বুঝতে পেরেছিস? উফ, তোকে বোঝানো না জাস্ট ইম্পসিবল। তুই বুঝতে পারছিস না বৃষ্টি। বৃষ্টি কথাগুলো শুনতে শুনতেই অন্বেষার ব্যাগপত্র তুলতে থাকে। তারপর অন্বেষাকে বলে, এসব তোর দ্বারাই সম্ভব? এখন চল তো, এখান থেকে বেরোই। বাইরে বেরিয়ে এসে বৃষ্টি ওর স্কুটি স্টার্ট দিলে অন্বেষা ওকে জিজ্ঞাসা করলো, এবার আমরা কোথায় যাচ্ছি বলতো? বৃষ্টি অন্বেষার কথা শুনে একটা মিষ্টি হাসি হেসে বলল, এবার আমরা সেখানেই যাব যেখানে সবাই তোর আপনজন, বুঝলি? অন্বেষা স্কুটিতে উঠে বসতেই বৃষ্টি ওকে নিয়ে বেরিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবী স্কুটিতে করে দার্জিলিং সদরের সোনাডা টাউনে এসে পৌঁছলো। অন্বেষা গত 2 বছরে আজ প্রথমবার সোনাডায় আসলো। অদ্ভুত সুন্দর এই ছোট্ট শহরটা। স্কাইলাইনে সবুজ পাহাড়ের মায়া দিয়ে ঘেরা শহরটাকে দেখতে দেখতে অন্বেষার মায়ের কথা মনে পড়ছিল। বৃষ্টি যখন ওর স্কুটিটাকে পাহাড়ের ফাঁকা রাস্তায় বাঁক দিয়ে জোরে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল, শহরটার মায়া অন্বেষার সব যন্ত্রণা কিছুক্ষণের জন্য যেন ভুলিয়ে দিল। বৃষ্টি বৃষ্টি সেনগুপ্ত সেনগুপ্ত পরিবারের বড্ড আদরের মেয়ে। অন্বেষার সঙ্গে ওর পরিচয় ওদের কলেজের প্রথম দিনেই অন্বেষার শান্ত ব্যবহার ওকে অবাক করে দিয়েছিল। ভালো লেগে গিয়েছিল ওর অন্বেষাকে, আর সেই থেকেই ওদের এই বন্ধুত্বের শুরু। তবে বৃষ্টির অন্বেষাকে ওর ধীর স্থির শান্ত স্বভাবের জন্য ভালো লাগলেও নিজে কিন্তু একেবারে ওই রকমটি ছিল না। সারাক্ষণ হাসি মজায় মজে থাকতেই বরং ভালোবাসত ও। পরিবারের খুব আদরের হওয়ায় কিছুতেই তেমন কিছু মানা ছিল না বৃষ্টির। অন্বেষাকে সঙ্গে নিয়ে এবার একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো বৃষ্টি। স্কুটি থেকে নেমে স্কুটিটাকে বাড়ির একপাশে স্ট্যান্ড করিয়ে অন্বেষাকে নিয়ে ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে যাওয়ার পথেই অন্বেষার চোখ গেল নেম প্লেটের দিকে, সেনগুপ্ত ভিলা। ওরা সোজা বাড়ির ভিতরে চলে এলো। এসেই বৃষ্টি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো, মা, বাপি, দাদু, ঠাম্মা সব কোথায় বলো তো তোমরা? এক্ষুনি নিচে এসো। বৃষ্টির গলা শুনে বাড়ির প্রায় সবাই তড়িঘড়ি নিচে নেমে এলো। বৃষ্টির সঙ্গে সম্পূর্ণ অচেনা একটি মেয়েকে দেখে সবার মনেই কিছু না কিছু কোয়েশ্চেন তৈরি হচ্ছিল। তবে বৃষ্টি সেই সমস্ত টুকরো টুকরো কোয়েশ্চেন গুলোকে মুহূর্তের মধ্যেই মুছে দিয়ে দাদুর দিকে ঘুরে বলল, দাদু, ও আমার বন্ধু অন্বেষা। আর তারপরেই অন্বেষার দিকে ঘুরে গিয়ে বলল, অন্বেষা আমার দাদু শ্রী সুখেন্দু সেনগুপ্ত, আর উনি আমার ঠাম্মা শ্রীমতী ইন্দিরা সেনগুপ্ত। অন্বেষা এগিয়ে গিয়ে পায়ে হাত ছুঁয়ে প্রণাম করল। এরপর
বৃষ্টি ওর বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। অন্বেষা, এই যে আমার বাবা শ্রী আদিত্য সেনগুপ্ত আর আমার মা শ্রীমতী মেঘলা সেনগুপ্ত। অন্বেষা তাদেরকেও প্রণাম করলো। আহা থাক থাক বলে অন্বেষার মাথায় হাত দিয়ে ওর দিকে তাকালেন তারা সবাই। হালকা হেসে বাড়িতে ওকে অভ্যর্থনা জানালেন। এবার বৃষ্টি পাশে দাঁড়িয়ে থাকা একটা বছর 25 ছেলের কাছে এগিয়ে গিয়ে তার হাতের মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দিয়ে বলল, আরে হলো আমার বড়দা অভিজিৎ। অভিজিৎ আর অন্বেষা প্রথম পরিচয় দুজন দুজনকে হ্যালো বলল। বৃষ্টি কনক্লুসিভ টোনে ঘোষণা করলো, অন্বেষা, এই হলো আমার পরিবার। আর তারপরেই এদিক ওদিক তাকিয়ে মাকে বলল, মা, অর্চি কোথায়? অর্চি বাড়িতে নেই রে, একটু বেরিয়েছে। মেঘলা দেবী অন্বেষার দিকে এগিয়ে আস্তে আস্তে উত্তর দিলেন। অন্বেষা আসার পর থেকেই মেঘলা দেবী ওকে লক্ষ্য করছিলেন। এবার সামনে এসে দেখলেন অন্বেষার বড় বড় টানা চোখ দুটো যেন পাহাড়ের মতোই শান্ত আর কি ভীষণ একা। মেঘলা দেবী এক দৃষ্টে তাকিয়েছিলেন অন্বেষার দিকে। কিছু বলবেন আমায়? অন্বেষার কথায় মেঘলা দেবী সম্বিত ফিরে পেলেন। অন্বেষার গাল দুটো হালকা করে টিপে দিয়ে বললেন, বড্ড মিষ্টি মেয়ে তো তুমি, দেখো কারো নজর না লাগে যেন। অন্বেষা হেসে ফেলল। অনেকদিন পর এই বোধহয় প্রথম। মেঘলা দেবী অন্বেষাকে নিয়ে বাড়ির বসার ঘরে এলেন। সবাই ওদের পিছন পিছন এসে সোফায় বসল। দাদুর পাশে বসে পড়ে বৃষ্টি এক নাগাড়ে অন্বেষার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনা ওর পরিবারের সবাইকে জানালো। তারপর ওর দাদুর দিকে তাকালো। ওকে কিছু জিজ্ঞেস করতে না করতেই দাদু বললেন, একদম ঠিক করেছিস অন্বেষাকে এখানে নিয়ে এসে। খারাপ সময়ে এক বন্ধু অন্য বন্ধুর পাশে না থাকলে বন্ধুত্ব আবার কিসের শুনি। বৃষ্টির মাথায় হাত দিয়ে দাদু কথাগুলো বললেন। তারপর অন্বেষার দিকে ফিরে খুব শান্ত স্বরে বললেন, তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো অন্বেষা। কোন রকম সমস্যা হলে আমাদের মধ্যে যাকে ইচ্ছে বলবে। আর এই বাড়িতে তুমি যতদিন থাকবে ততদিন এটাকে নিজের বাড়িই ভেবো, কেমন? উত্তরে শুধু হ্যাঁটুকুই বলতে পারলো। কৃতজ্ঞতায় গলা বুজে আসা অন্বেষা। বাবা, তবে আমি বেরোই এখন। অফিসে ওই ইম্পর্টেন্ট মিটিংটা তো আছে আজ। অভিজিৎ উঠতে উঠতে কথাগুলো বলল। আদিত্য সাথে সাথেই বললেন, হ্যাঁ হ্যাঁ তুই বেরিয়ে পড়, আমি আর বাবা একটু পরে গিয়ে ঢুকছি। অভিজিৎ সেন্টার টেবিল থেকে ব্যাগ আর মোবাইলটা নিতে নিতে সবাইকে বলে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই থেমে দাঁড়িয়ে অন্বেষার দিকে ফিরে হালকা হেসে ওকে বাই বলে বেরোলো। মেঘলা দেবী এরপর বৃষ্টি আর অন্বেষাকে কিছু খেয়ে নিতে বললেন। ওরা দুজনে মেঘলা দেবীর সঙ্গে ডাইনিং এর দিকে চলে গেল। মেঘলা দেবী টেবিলে খাবার গুছিয়ে দিলেন। ঠাম্মা বাড়ির পিছনের বাগানে এসে বসলেন। ঠান্ডার সময় এখন। বাড়ির বাইরের এই বাগানটাতে শুধুমাত্র হালকা মিঠে একটা রোদ্দুর এসে পড়ে এই সময়। আর ঠাম্মা নিজের অসুস্থ শরীরটায় একটু আরাম পাবেন বলে ঠিক এই সময়টাতে নিয়মিত এখানে এসে বসেন। আদিত্যবাবু আর সুখেন্দুবাবুও খানিক পরেই অফিসের জন্য বেরিয়ে গেলেন। আর ওদিকেই ডাইনিং এ বসে বৃষ্টি খাওয়া শুরু করলেও অন্বেষা চুপচাপ বসেছিল। কোনো খাবারই ওর মুখে উঠছিল না। ওকে এভাবে চুপচাপ থাকতে দেখে মেঘলা দেবী বললেন, কি হয়েছে অন্বেষা, খাবারটা খাও। অন্বেষা শুধুমাত্র মাথা নাড়িয়ে খাবার খেতে থাকলো। ওর অবস্থা দেখে মেঘলা দেবী ওর কাঁধে একটা হাত রেখে বললেন, আমি জানি তোমার কষ্ট আমাদের কারোর পক্ষেই ভাগ করে নেওয়া সম্ভব নয় অন্বেষা। মাকে হারানোর কষ্ট কখনো ভাগ করা যায় না। কিন্তু আমি তোমার যন্ত্রণার পরিমাণ কম করার চেষ্টা অবশ্যই করবো অন্বেষা। আর এই বাড়ির সবাই এখন তোমার পাশে আছে, এত চিন্তা করো না। মেঘলা দেবীর কথায় অন্বেষার চোখ ভর্তি জল এলো। ও মুখ তুলে একটু চাইল। মেঘলা দেবী তখন আবার অন্বেষার মুখটা নিজের হাতে নিয়ে বললেন, এত ছোট মেয়ের এমন উদাস হয়ে থাকা একদম মানায় না। নাও এবার খাবারটা খেয়ে নাও তো, শুধু শুধু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যাই তোমার থাকার বন্দোবস্ত করে আসি। মেঘলা দেবী চলে গেলেন ভিতরের ঘরের দিকে। এমনিতেই এখানে অন্বেষার সবাইকেই ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে ভালো তার লাগলো মেঘলা দেবীকে। আসলে মেঘলা দেবীর মধ্যে ও ওর মাকে খুঁজে পাচ্ছিল। এরপরে খাওয়া শেষ করে বৃষ্টি অন্বেষাকে ওদের বাড়িটা ঘুরে দেখাতে লাগলো। বাড়িটা বেশ বড় বৃষ্টিদের।
দোতলা বিল্ডিং এর একতলায় বসার ঘরটা থেকে বেরিয়ে বৃষ্টির বাবা মা আর দাদু ঠাম্মার ঘর ছাড়াও রান্নাঘর, ডাইনিং, অফিস রুম আর কাজের লোকের থাকার জন্য একটা ঘর, আর ওপর তলায় আছে একটা হল ঘর, আর ওদের 3 ভাই বোনেদের জন্য বেশ বড় বড় 3টে ঘর। বৃষ্টি অন্বেষাকে নিচের ফ্লোর ঘুরিয়ে দেখিয়ে ওপরে চলে আসলো। এসে অন্বেষাকে ওর নিজের আর অভিজিতের ঘর দেখালো, কিন্তু ওপরের হলের উল্টো দিকের বন্ধ থাকা ঘরটা সম্বন্ধে কিছু বলল না। অন্বেষাও কিছু জানতে চাইল না। এবার ওরা দুজনে বৃষ্টির ঘরে ঢুকতে গিয়ে দরজা খুলেই একটা বিচ্ছিরি গন্ধে ছিটকে বাইরে বেরিয়ে চলে এলো। বৃষ্টি ওপর থেকে চিৎকার করে মেঘলা দেবীকে ডাকলো। মেঘলা দেবী তড়ি ঘড়ি ওপরে এসে বললেন, উফ বাবা, চেঁচাস না, সরি সরি, আজ সকালে তোর ঘর পরিষ্কার করতে গিয়ে ক্লিনজারের বোতলটা ভেঙে গেছে, আমি এক্ষুনি রঘুকে বলে পরিষ্কার করিয়ে দিচ্ছি। কিন্তু ততক্ষণ আমরা কি করব? অন্বেষাকেও তো ফ্রেশ হতে হবে, অবস্থা দেখছো না ওর? অন্বেষার দিকে তাকিয়ে মেঘলা দেবীকে বলল বৃষ্টি, তোরা আমাদের রুমটা ইউজ কর না বাবা এখন। না থাক, আমার বর্দার রুমটা ইউজ করছি বলে অন্বেষাকে সঙ্গে নিয়ে বৃষ্টি অভিজিতের ঘরে এলো। ঘরে ঢুকে অন্বেষা ঘরের চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। খুব সুন্দরভাবে পরিপাটি করে অভিজিতের ঘরটা গোছানো। বৃষ্টি ওকে লক্ষ্য করে বলল, বর্দার সবকিছুই সবসময় এমন গোছানো থাকে। অন্বেষা আলতো হাসলো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি নিচ থেকে তোর সব জিনিসপত্র এনে দিচ্ছি। বলতে বলতে নিচে চলে গেল বৃষ্টি। এরপর অন্বেষা ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। বেরিয়ে এসে দেখলো ওর প্রয়োজনীয় সব কিছু বৃষ্টি রেখে গিয়েছে। অন্বেষা রেডি হয়ে ভিজে চুল শুকানোর জন্য ঘরের বাইরে বেরিয়ে এলো, কিন্তু হলের ব্যালকনি ছাড়া আর কোথাও সেভাবে রোদ ছিল না। অন্বেষা ভিজে চুল তোয়ালিতে জড়িয়ে নিয়ে ওই ব্যালকনিতে এসে দাঁড়ালো। আর এই সময় ওর চোখ গেল হলের ওপারে থাকা বন্ধ ঘরটার দিকে। ঘরের দরজা বন্ধ ছিল বটে, কিন্তু অন্বেষার অবাক হওয়ার জন্য ওই বন্ধ দরজাটাও ছিল যথেষ্ট, কারণ দরজার উপরে বড় বড় হরফে লেখা ছিল অর্চিষ্মান সেনগুপ্ত, আ কমপ্লিকেটেড বয়। দরজাটা দেখে অন্বেষা অবাক হয়ে গেল। দরজার উপর এমন নেমপ্লেট কে রাখে? নিজের মনেই বলতে বলতে ওখান থেকে চলে গেল অন্বেষা।